নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। রাজনীতিতে তিনি তখন নবাগত, সালটা 2016। সবে বিধায়ক নির্বাচিত হয়েছেন খড়গপুর থেকে। তখন তার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি। সেটাই সম্ভবত কোনো টেলিভিশন চ্যানেলকে দেয়া তার প্রথম সাক্ষাৎকার। এরপর বেশ কয়েকটা বছর কেটে গেছে। সাধারণ বিধায়ক থেকে বঙ্গ রাজনীতির দাপুটে নেতা হয়ে উঠেছেন তিনি। তার হাত ধরেই এ রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান। লোকসভায় 2 থেকে 18, বিধানসভায় 3 থেকে 77। তিনি দিলীপ ঘোষ। তিনি মুখ খুললেই বিতর্ক, তিনি মুখ খুললেই ঝড়। কখনো তার নিশারায় বিরোধী, কখনো আবার তার টার্গেট তার নিজেরই দল। তার স্টাইল বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা, তার রাজনীতিও বাকিদের থেকে আলাদা। তিনি রেগে গেলে রগড়ে দেন, তিনি খুশি হলে চায়ের আড্ডা জমিয়ে দেন। গত লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ দা। এবার বিজেপি তাকে প্রার্থী করেছে বর্ধমান দুর্গাপুর থেকে। দিলীপ ঘোষ কি ক্ষুব্ধ নাকি অভিমানী? আজ সোজা সাপটায় দিলীপ ঘোষ। দিলীপ দা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, সবাইকে অভিনন্দন। 2015 থেকে 2021 বিজেপির রাজ্য সভাপতি ছিলেন আপনি। 19-এর লোকসভা ভোটে বাংলায় বিজেপির সর্বকালীন রেকর্ড 18টা সিট। 24-এ কি হবে? দেখুন, পার্টি দাঁড়িয়ে গেছে, পার্টি এগোচ্ছে। আমার প্রাথমিকভাবে এটাই কাজ ছিল, পার্টিকে সংগঠন হিসেবে দাঁড় করানো, আর সেই কালীন যা যা নির্বাচন হয়েছে তাতে সাফল্য দেওয়া। সেটা আমি করার চেষ্টা করছি এবং আমার পার্টির যারা কর্মী নেতা সবাই আমাকে বিশ্বাস করেছেন, আমাকে সহযোগিতা করেছেন। আমাকে নেতা হিসাবে সামনে দাঁড় করানো হয়েছিল, কিন্তু কাজটা সবাই মিলে করেছেন। তাতে আপনাদের মতো মিডিয়ার লোকেদেরও সহযোগিতা আছে, নাহলে দিলীপ ঘোষকে কে চিনত? আপনি যেটা শুরু করলেন সেখান থেকে, যে নবাগত ইত্যাদি, ফার্স্ট ইন্টারভিউ, তার কারণ দিলীপ ঘোষকে ইন্টারভিউ নিলে কে দেখবে দিলীপ ঘোষের ইন্টারভিউ? তাই কেউ নিত না। তো এটা স্বাভাবিক আছে। তো সেই গতি এগিয়েছে। আজ আমি আপনাকে বলতে পারতাম যে হ্যাঁ 35টা আমি জিতিয়ে দেবো, কিন্তু আমার পার্টিতে ওই দায়িত্ব নেই আজকে জিতিয়ে দেবো বলবো। কিন্তু আমার পার্টির নেতা আমাদের যা টার্গেট দেন, আমরা সবাই মিলে লড়াই করি, সেই টার্গেটে পৌঁছানোর চেষ্টা করি। গতবারে হয়েছে লোকসভাতে, এবারও সেটা করার চেষ্টা হচ্ছে, কাছাকাছি পৌঁছবে। অমিত শাহ টার্গেট দিচ্ছেন 35, তার মানে 35 হচ্ছে না। 35 হবে কি 36 হবে কি 34 হবে ওইভাবে তো বলা যায় না। কিন্তু গতবারে 22 টার্গেট ছিল, আমরা 18তে পৌঁছেছিলাম। তখন আমাদের কেউ পাতে দিত না বিজেপি পশ্চিমবাংলায় দাঁড়াবে, জিতবে, এটা কেউ ভাবেনি। 3 জন এমএলএ ছিলাম, 2 জন এমপি ছিলাম, তো হয়েছে। তার মানে পার্টি জেতার জন্য যা যা রসদ দরকার সেটা আমরা জোগাড় করেছি। এবার কি হয়, নির্বাচন তো অনেকটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, কিভাবে ক্যান্ডিডেট নেওয়া, প্রচার করা আদি, সেটা চলছে প্রসেস। আর মাননীয় প্রধানমন্ত্রী যা শুরু করলেন সভা, এগুলো ফ্যাক্টর থাকে। যত এগোবে তত পরিষ্কার হয়ে যাবে চিত্র। দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি হয়েছিলেন তখন পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি ছিল 0, তাই তো? তার আগে একটা বাই ইলেকশন সম্ভবত জিতেছিলেন। হ্যাঁ, বাই ইলেকশন। তার আগে বাদল ভট্টাচার্য জিতেছিলেন, অসন্ন 2টো বাই ইলেকশন জিতেছিলেন, তাও তৃণমূলের সঙ্গে, আমি যতদূর মনে পড়ছে। আর লোকসভায় সাংসদ ছিল 2, সেখান থেকে 18 জন সাংসদ, 77 জন বিধায়ক। 2021-এর ভোটের আগে অনেকে ভেবেছিলেন এবার বোধহয় বাংলায় পদ্ম ফুটবে। এর ক্রেডিট যদি কারো পাওনা হয় সেটা দিলীপ ঘোষ। এত ভালো রেজাল্টের পরেও কি পুরস্কার পেলেন আপনি? দেখুন, পুরস্কার তো আমি জীবনে আশা করিনি। অনেকে ইদানিং বা কয়েক বছরের মধ্যে আমাকে কিছু পুরস্কার দেওয়ার কথাও বলেছিলেন। আমি দাদা, আমি এখনো পুরস্কার নেওয়ার মধ্যে যোগ্য হইনি। আর পুরস্কারটা তাদের দেওয়া হয় যাদের মনোবল কম আছে, মনোবল বাড়াবার জন্য, কিংবা যারা শেষ পর্যায়ে চলে এসেছেন, জীবনের কাজ করেছেন, তার স্বীকৃতি হিসেবে। আমার কোনোটাই নেই। আমার মনোবল আপনি জানেন সবসময় তুঙ্গে থাকে। আমি সবার মনোবল বাড়াই, আমাকে বাড়াতে হবে না। আর আমি এখনো মনে করিনি আমি শেষ প্রান্তে এসেছি। কিন্তু পার্টি আমাকে যা দিয়েছে, আপনি ভারতবর্ষের রাজনীতিতে, আমি অনেক বেশি পড়াশোনা করিনি রাজনীতি নিয়ে, যা দেখেছি গত 40 বছর ধরে সামাজিক জীবনে, আমার চেয়ে বেশি কে পেয়েছে। আর জীবনে আমি কারো কাছে কোনোদিন চাইনি, হাত পাতিনি, বা আমার কাছেও চাইনি। কিন্তু পার্টি আমাকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছে, সাফল্য এসে গেছে, এটা ভগবান দিয়েছেন। তারপরে পার্টি আমাকে 2 দুবার রাজ্য সভাপতি করেছে। একবার হলাম, দ্বিতীয়বার 6 বছর ছিলাম।
তারপরে আমাকে এমএলএ সিট দিয়েছে, জিতিয়েছে, এমপি সিট দিয়েছে, জিতিয়েছে, পার্টিতে রাজ্য সভাপতি থেকে আরম্ভ সর্বভারতীয় সহসভাপতি। এটা ক বছরে? এই 6 বছরের মধ্যে হয়ে গেছে, 6-7 বছরের মধ্যে। এটা তো আমিও কাউকে ইদানিং দেখিনি যে কেউ এতটা পার্টিতে গুরুত্ব পেয়েছে বা সম্মান পেয়েছে। তো এই জন্য আমার পাওয়ার কিছু নেই, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি পুরোপুরি পালন করার চেষ্টা করি, আগামী দিনেও করবো। না, এটা কি সত্যি আপনার পাওনা? কোথায় মনে ক্ষোভ হয় না যে আপনি মেদিনীপুরের মতো একটা জায়গায় ওই রকম একটা সিট, বারুইপুরের গ্রামান্তরে আপনাকে পরিচয় হয়ে গেছে, সেখান থেকে সেই আবার একটা অখ্যাত জায়গা, নতুন জায়গায়? না না, আমি তো কখনো এমএলএ দাঁড়াবো, কোনো এমপি দাঁড়াবো ভাবিনি। পার্টি বলেছে, আমি করে দেখিয়েছি, সাফল্য দিয়েছি। তো মেদিনীপুরে ছিলাম, তো মেদিনীপুর আমার বাড়ি ছিল, 8 বছর ওখানে বিধায়ক থেকে সাংসদ ছিলাম, গ্রামে গ্রামে গেছি, লোক অ্যাকসেপ্ট করেছে, সে রেডি ছিল একদম জেতার জন্য। কিন্তু আমি এই জন্য ভেবেছিলাম যে আমাকে হয়তো প্রচার করতে অন্য জায়গায় যেতে হয়েছে না, আমার কাজটা এগিয়ে রাখি। কিন্তু পশ্চিমবাংলায় আমি এই যে প্রায় 40 বছর আরএসএস এর প্রচারক, 84-তে বেরিয়েছে, এই 84-তে 11 ফেব্রুয়ারি ঘর ছাড়া 40 বছর হয়ে গেছে আমার। 84-তে বেরিয়েছেন প্রচারে? বাড়ি ছেড়ে। তো বিবিধ সংগঠনে কাজ করেছি, এখন রাজনীতিতে তো 8 বছর আছি। তো সেই জন্য আমার বাড়ি বা আমার নিজের জায়গা বলে কিছু নেই, যেখানে আমি যাই সেটা নিজের জায়গা। আজ আপনি বর্ধমানে চলুন, আপনার মনে হবে যে এখানে দিলীপ দা অনেক বছর আছে। সবাই গ্রামে গ্রামে দাঁড়িয়ে থেকে আমাকে বাড়ি থেকে খাওয়াচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মায়েরা এসে চুমু খাচ্ছেন, 80 বছর 90 বছরের মহিলারা। তো আমি তো ওই গ্রামে কোনোদিন যাইনি, শারীরিকভাবে গেছি। তো এটা আপনি কিভাবে লোককে ভাবেন তার উপর নির্ভর করে। সেজন্য নির্বাচন লড়তে হবে, প্রার্থী হিসেবে গেছি, কিন্তু আমি সারা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে গত 8-9 বছর ঘুরেছি, লোকে জানে। আর আমার মনে হয় পার্টির আমার উপরে এতটা ভরসা আছে যে একে যেখানে পাঠিয়ে হবে সেখানে জিতবে। আর রাজনীতিতে অন্য জায়গায় যাওয়া, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত নির্বাচনে নিজেই গেছিলেন নন্দীগ্রামে, কেউ তো পাঠায়নি ওনাকে। উনি মনে করলেন আমার ওখানে লড়ার দরকার আছে, পার্টির মনে করে। মাননীয় প্রধানমন্ত্রী গুজরাট থেকে চলে এসেছেন কাশিতে লড়তে। অনেক বড় বড় নেতারা, অনেকে তো প্রত্যেকবারই পরিবর্তন করেন নিজের সিট। রাজনীতিতে নতুন কিছু না, কিন্তু আমার যেটা মনে হয়েছে পার্টি মনে করেছে ওখানে আমি গেলে কিছু লাভ হবে, তাই। তো ঘটনা যাই হোক, দিলীপ ঘোষকে বলা হয়েছে লড়তে, লড়বে আর জিতবে। একটা সময় আমি রাজ্য সভাপতি ছিলেন। বিজেপির সংগঠনের হাল আপনি আমার থেকে খুব ভালো বেশি করে জানেন। 21-এর নির্বাচনের পর সংগঠনের কি কোনো বদল হয়েছে, কি মনে হয়? না, বদল তো স্বাভাবিক আছে। নেতৃত্বের পরিবর্তন আমাদের পার্টিতে বেশিরভাগ হয়, সর্বোচ্চ থেকে একদম বুথ অবধি। আপনি দেখুন 6 বছর 8 বছরের মধ্যে সব পাল্টে গেছে। আমি যাদেরকে নিয়ে এসেছি, নেতা বানিয়েছি, আননোন পার্সন তারা দাঁড় করেছিল, তারাও এখন অন্য পদে চলে গেছে, নতুন লোক এসে গেছে। আর এটাই বিবর্তন, এটাই ভারতীয় জনতা পার্টি জীবন্ত আছে তার প্রমাণ। যারা ভয় পান পরিবর্তন করতে, তারা নিশ্চিন্ন হয়ে যান ইতিহাস থেকে। বহু পার্টির শেষ হয়ে গেছে, কিছু শেষ হচ্ছে। এমনকি আমাদের প্রশাসনে হয়, আপনি দেখবেন রিসাপ্লিং হলো মন্ত্রিমন্ডল, সংগঠনে ছিল সে প্রশাসনে চলে গেল। প্রশাসনে ছিল 3 জন চিফ মিনিস্টারকে চেঞ্জ করে অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানানো হলো। আবার গত বিধানসভায় 4 জন মুখ্যমন্ত্রী হয়েছেন। আমার মনে হয় আপনি মিডিয়া জগতের লোক, অনেক খবর রাখেন আমার চাইতে, আপনিও জানতেন না নাম, আমি তো জানতামই না পার্টির এত বড় ভাইস প্রেসিডেন্ট থেকেও। এটা হচ্ছে বিজেপি। আর সেই জন্য এগিয়ে চলেছে, নতুন লোক আছে, কখনো ক্রাইসিস হয় না, কখনো ভাবতে হয় না যে মোদিজির পরে কে, অমিত শাহর পরে কে বা অমুকের পরে কে। অন্য পার্টিতে কিন্তু এই প্রশ্ন আছে আর তার উত্তর নেই। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? দেখুন, সেটা তো ইলেকশন এলে বোঝা যাবে, কারণ বড় ইলেকশনের মাঝখানে আমরা লড়িনি। পঞ্চায়েত লড়েছি আমরা, কিন্তু সেটা ইলেকশন হয়নি, লুটপাট হয়েছে। তো সেটা দেখা যাবে কি হয়েছে। সংগঠনের নতুন লোক এলে একটু মনে হয় যে গতিটা কমে গেছে, নতুন লোক নিয়েছি আমরা সমস্তরে, সেটা গতি একটু কম ছিল, সেই গতিকে বাড়াবার চেষ্টা হচ্ছে। নির্বাচনে একটা বড় পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ রেজাল্ট দেখে বোঝা যাবে যে বড় হয়েছে কি ছোট হয়েছে, লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। বৃক্ষ তোমার নাম কি ফরেন পরিচয়? বিলকুল। রাজনীতি তো পুরোটাই রেজাল্টের উপর নির্ভর। আপনি কি ভাষণ দিলেন, কত বড় আইডিওলজি, নেতা কত বড়, কোনো গুরুত্ব নেই যদি ইলেকশন না জিততে পারেন। বিজেপি জিতেছে বলে, আমি জিতেছি বলে আজকে আমার কথা শুনছে লোকে বা আপনি আমাকে ডেকেছেন, নাহলে রাজনীতিতে কোনো গুরুত্ব নেই। দল থেকে, দল করতে গেলে, রাজনীতি করতে গেলে, দল চালাতে গেলে অন্য দল থেকে লোক নিতেই হবে, এটাই রাজনীতির দস্তুর। এটা এইভাবেই যুগ যুগ ধরে রাজনীতি চলে আসছে। কিন্তু ভোটের আগে এভাবে আসা যাওয়াকে আপনি সমর্থন করেন ব্যক্তিগতভাবে? দেখুন, সমর্থন অসমর্থনের ব্যাপার নেই, অনেক ব্যাপারে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাস্তবকে আপনি অস্বীকার করতে পারেন। আমার সময়ই তো হয়েছে, আমি নিজে যোগদান মেলা লাগিয়েছিলাম, হাজার হাজার লোককে জয়েন করেছিলাম। কিন্তু জয়েন করা, সাধারণ কর্মীদের নেওয়া, আজ আমরা সিপিএম কংগ্রেসের সাধারণ কর্মীদের নিয়ে নিয়েছি, ভোটারদেরও নিয়ে নিয়েছি, তাই পার্টিগুলো আজকে দুর্বল হয়ে গেছে। তো আমার জায়গাটা যে আটকে রেখে তাকে থেকে সরাতে হবে, তারপর তো আমি প্রতিপক্ষের সামনে যাব। আজ টিএমসি থেকেও তাদের সাপোর্টার গ্রুপকে নিতে হবে। এখন লিডারদের ইমেজ দেখে লোকে ভোট দেয় বা পার্টিকে সাপোর্ট করে, সেরকম লিডারকে নেওয়া উচিত যার ইমেজ আমার পার্টির সঙ্গে মিলছে বা আমার চেয়ে ভালো আছে, যাকে আমি প্রজেক্ট করতে পারি। সেখানে যদি গন্ডগোল হয় তাহলে পার্টির উপরে ইফেক্ট হয়, কিছু জায়গায় হয়েছে।
তো আমরা বিভিন্ন পার্টি থেকে সাপোর্টারদের নিয়েছি, তার ফলে পার্টির সাপোর্টার যে বেশ বেড়েছে, 40% লোকসভায় ভোট পেয়েছি, 38% বিধানসভায় ভোট পেয়েছি, পার্টি স্ট্যাবলিশড হয়ে গেছে। আর এটা তখনই সম্ভব হয়েছে বিভিন্ন পার্টির সাপোর্টাররা ওখানে কর্মীরা এসছেন বলে। তো এটা তো প্রসেস, এটা আপনি অস্বীকার করতে পারেন, তাহলে পার্টি বাড়বে না। কারণ 75 বছর লেগে গেল আমাদের, 70 বছর লেগেছে বিজেপিকে জনসংঘ থেকে ওয়েস্ট বেঙ্গলে 70 পার করতে। যদি আগে আমরা নিতে পারতাম, আর নেবেন তখনই আপনার চয়েস করার অধিকার তখন থাকবে যখন আপনার ক্ষমতা থাকবে, আসবে আপনার কাছে আসবে। আসবে কেন? কিন্তু কিন্তু কথা হচ্ছে, আপনি নেতা এই কর্মীদের কথা বললেন, সমর্থকদের কথা বললেন, তো ঠিক আছে, কিন্তু এই যে নেতারা, তাদের তো বাছাই না একটা চাকরি থাকা দরকার বলে মনে হয়। অবশ্যই থাকা উচিত, চাকরি থাকেও অনেকটা, যারা এসে সবকে নিয়ে নেওয়া হয়েছে এরকম নয়, তারপরেও ওখানে চাকরি ফুটো হয়ে যায় অনেক সময়, ঢুকে পড়ে কেউ কেউ, সেটা সমস্যা হয় একটু। দীপদা, এই যে মেদিনীপুর থেকে আপনি চলে গেলেন বর্ধমান দুর্গাপুরে, আমি একদম ব্যক্তিগতভাবে জানতে চাইছি, কোথাও কি একটু দুঃখ হয়নি, খারাপ লাগা হয়নি? দেখুন, আমার কিছুদিন ধরে আপনি জানেন এরকম কিছু চলছিল বাজারে, এ হতে পারে হতে পারে, তা আমি মানসিকভাবে 1-2 মাস ধরে তৈরি ছিলাম, এই ইলেকশন লড়বো, কোথায় লড়বো, লড়বো কিনা, এগুলো মানসিক দিকে প্রস্তুত ছিল। এটা ছিল যে পার্টি যে নির্দেশ দেবে, পার্টিতে থাকলে সেটা মানতে হবে। এটা ঠিক যে ওইখানকার কর্মীদের সঙ্গে আমার একটা আর্থিক সম্পর্ক ছিল, পারিবারিক। আপনি খড়গপুর শহরে যদি হাঁটেন, যাকে তাকে জিজ্ঞেস করুন, দিলীপ ঘোষকে চেনেন? ও আমার বাড়িতে খেতে এসছে একবার, এরকম বলবে। মায়েরা বলবেন, আমি যেতে পারিনি, তো আমার পায়েস তৈরি করে পৌঁছে দিয়ে গেছেন, খাবার দিয়ে গেছেন, এটা ওখানে পারিবারিক সম্পর্ক আছে আমার। তো এইটা ঠিক আছে, একটু অসুবিধা হয় ওদের, তো আমার কর্মী আত্মীয় যারা, তার মন কষ্ট হলো, আমার একটু মনে কষ্ট হয়, সেটা সাময়িক ছিল। যোদ্ধাকে যুদ্ধ করতে হবে, পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। আমি রাজনীতিতে একজন নিজেকে যোদ্ধা মনে করি। এটা ঠিক যে ওখান থেকে যখন কদিন ধরে ফোন আসছিল, কেউ ফোনে কথা বলতে পারেনি, কাঁদছিল সবাই, তা আমি বললাম, দেখো ভাই, রাজনীতি করতে এসে একটু কঠোর হতে হয়, ঠিক আছে, ইমোশন আছে, কিন্তু যা কাজ পার্টি দিয়ে সেটা করাটাই আমাদের দায়িত্ব। বাড়ির মায়েরাও ফোন করেছেন, হয়ে যায় অনেকের সঙ্গে। দিলীপদা, এই যে আপনি যেটা বললেন, আমারও তাই মনে হয় যে আপনি যেভাবে মেদিনীপুর বা খড়গপুর বা ওই এলাকাকে যেভাবে আত্মিক করে নিয়েছিলেন, কোথাও তো বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এসব ছাপিয়ে ব্যক্তি দিলীপ ঘোষকে ওখানকার লোক ভালোবেসেছিল। তো এটা ভোটের এফেক্ট পড়বে না বিজেপির পক্ষে? না, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না, ব্যক্তির একটা গুরুত্ব থাকে রাজনীতিতে, মোদির গুরুত্ব নেই, পার্টির চেয়েও বড় মনে হয় অনেক সময়, কিন্তু পার্টি তাকে তৈরি করেছে, আমাকেও পার্টি তৈরি করেছে, কিন্তু আমি পার্টিতে আমার নিজস্ব তপস্যার কিছু ক্ষমতা থাকে, তো সেটা মানুষ ধরে নেয়। আর সে পার্টি ফাটি আদর্শ বাদ দিয়েও বন্ধুত্ব হয়। আপনার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? আপনি পার্টি করেন না আদর্শ করেন, আপনি মিডিয়ার লোক, আমি রাজনীতির লোক, কিন্তু আপনার সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে, কারণ ব্যক্তিটা সবকিছুর উপরে। আর আমিও যেখানে যাই সেই ব্যক্তিকে ধরার চেষ্টা করি, সে কি খায়, কি পরে, কোন জাতি, ভাষা, কি পার্টি করে আমি দেখি না, ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করি। তো সেই জন্য সেটাও মানুষ অনুভব করে। তো ব্যক্তি না থাকলে একটা শূন্যতা তৈরি হয়। আমরাও চেষ্টা করি ব্যক্তির মাধ্যমে যুক্ত করে তাকে পার্টির সঙ্গে যুক্ত করার, এটা একটা সংগঠকের কাজ হওয়া উচিত, আমিও চেষ্টা করেছি। কিন্তু কিছু লোক ওই অবধি থেকে যায়, তারা একটু সমস্যায় পড়ে, বা তারা একেবারে ভোট দিয়ে দেবে এরকম নয়, সামান্য কিছু অন্তত হয়। নিন্দুকেরা বলছে যে দিলীপ ঘোষের এই কেন্দ্র বদলের পিছনে তারই সতীর্থরা রয়েছে। আমি জানি না কার তীর্থ, কিন্তু পার্টির একটা সিস্টেম আছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড সব দেখে ডিসিশন নেয়, আমার নয়, আমি একটু বেশি চর্চিত বলে আমারটা আলোচনা হচ্ছে, কিন্তু অনেক সারা দেশে অনেক নেতা, অনেক এমপি আছেন, এমএলএ আছেন, বা বাংলাতেও পরিবর্তন হয়েছে, বা তাকে ক্যান্ডিডেট করা হয়েছে, কেন করা হয়েছে, কি হচ্ছে, স্থানীয়ভাবে বাইরে আলোচনা হচ্ছে। তো আমার আলোচনার বিষয় নয়, আমার সিদ্ধান্ত মেনে কাজ করার দায়িত্ব আছে, সেটা আমি করছি। আর রাজনীতিতে চর্চা না হলে সে নেতা কি? তৃণমূলের বিরুদ্ধে আমি লড়াই করছি, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে? আমি ছাড়া কে লড়াই করেছে? তখন তো এরা কেউ বিজেপিতে ছিলই না, লক্ষ্য কারা? আমি বলেছি, পুরোটা আপনি পড়ে দেখুন, যে সিপিএম কংগ্রেস লড়াইটা করলো কোথায়। যদি করতো, তাদের লোক মারা যেত, তাদের নামে কেস হতো। দিলীপ ঘোষ যে জেলায় যায়, আগে ওখানে গিয়ে জামিন নেয় কোর্টে, এমন কোনো কোর্ট নেই বোধহয়, এমন কোনো থানা নেই যেখানে আমার নামে কেস নেই, এখনো চলছে। সেদিনও আপনি জানেন, দুর্গাপুরে গিয়েই সেখানে একজন কেস করেছে আমার নামে, সে জামিন নিতে হবে গিয়ে আমার। এটা আমার রাজনীতির অঙ্গ হয়ে গেছে, তো সেটা নতুন কিছু না। আর এটা তখনই সম্ভব হয়েছে, এই জন্য কেস খেয়েছি, বা একাধিকবার গাড়ি ভেঙেছে, কালো পতাকা দেখিয়েছে, গো ব্যাক করেছে, কারণ দিলীপ ঘোষ একটা থ্রেট ওদের কাছে। আর দিলীপ ঘোষ একটা কিছু করতে পারে, তাই তাকে আটকানোর চেষ্টা, আর আটকানো এগুলো এক একটা ধরন। তো সেই জন্য আমি যেটা বলেছি, যেটা ফেস করেছি, অন্য কোনো নেতা তো এত অ্যাটাক হয়নি। আর অ্যাটাক হয়েছে বলে, লড়াই করেছি বলে আমার পার্টি বেড়েছে, লাভ পেয়েছে পার্টি। আমি বলতাম, যখন পার্টির সিনিয়ররা মিটিং করতেন, কোনো প্রোগ্রাম হলে কে কোথায় যাবে, কে করবে, আমি যেখানে কেউ যাবে না, দিলীপ ঘোষকে দিয়ে দিন,
আমি যেতাম, আমাকে মারতো না আমি জোর করে না গেলে। আমার বন্ধুরাই, তারা অনেকে আমার পার্টিতে এসে গেছেন, তারাও আমার উপরে অনেক অ্যাটাক করেছেন, করতে বাধ্য হয়েছেন তারা। আমি তাদের গড়কে ভেঙে দিয়েছি গিয়ে মেদিনীপুরে। সব জায়গায়। অর্জুন সিং আমার খুব বন্ধু, সবচেয়ে বড় অ্যাটাকটা ওই করেছে, এখন আমার বন্ধু আছে, আমার কাছে চলে এসেছে। তা আমি, এটাও তো ঠিক, তুমি আমাকে অ্যাটাক করছো, আমি তোমাকে ঝান্ডা ধরিয়ে দিয়েছি, এর চেয়ে বড় বিজয় কি হবে? এটা কি দিলীপ ঘোষের অভিমানী দিলীপ ঘোষ না ক্ষুব্ধ দিলীপ ঘোষের কথা? ওই জন্য এটা বাস্তব। আর যেটা আমি দেখি বলি সেটা বলে দিই, অনেকে হয়তো হজম হয় না। আমার হজম শক্তিও আছে আর ভেদ শক্তিও আছে। দিলীপদা, রাজনীতিতে এমন নেতা নেত্রী খুব কম আছে যাদের দলমত নির্বিশেষে মানুষ পছন্দ করে, আপনি তেমনই একজন। কখনো মনে হয়েছে ধুর অনেক হয়েছে, এবার অন্য দলে চলে যাই? না, অন্য দলে যাওয়ার কথা নেই, কারণ আমি তো রাজনীতিটা পেশা হিসেবে নিতে আসিনি, মিশন হিসেবে নিয়ে এসেছি। আমার এরকম অনেকবার মনে হয়েছে যে আর রাজনীতি করবো না। কেন? যেটা হচ্ছে সেটা আমার পছন্দ নেই। রাজনীতিতে লোকে টিকে থাকে কেন? হাতে পায়ে ধরে পরিক্রমা করে টাকা পয়সা দিয়ে টিকে থাকে, কারণ ওটার পেশা, ও ছাড়া কিছু করতে পারে না সে। কাল যদি সে পার্টি ছেড়ে দেয়, সে খেতে পাবে না বা সমাজে তার পরিচিতি থাকবে না, সে হারিয়ে যাবে। দিলীপ ঘোষ রাজনীতি করার আগে অনেক কিছু করেছে। আমি কালকে আন্দামান যাচ্ছি, চলুন আপনি আমার সঙ্গে বেড়াতে আন্দামানে। আমি রাজনীতি করিনি আন্দামানে, সামাজিক কাজ করেছিলাম, সুনামির সময় ছিলাম। যে আইল্যান্ডে যাবো সেখানে জেটিতে লোক দাঁড়িয়ে থাকে আমার রিসিভ করার জন্য। এখন তো পার্টি হয়েছে, পার্টির লোকরা চিৎকার করবে, ঠিকই আছে, এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবে লোকেরা, আগেও করতো। এখন আমার সঙ্গে সেখানে সেরকম সম্পর্ক যে আমি সমাজের সমস্ত লোকের সঙ্গে মিশে যাই, মিশেছি এবং কিছু করার চেষ্টা করি। তো সেই জন্য দিলীপ ঘোষকে রাজনীতি করে খেতে হবে এরকম নেই, খাওয়ার জন্য রাজনীতি নেই, আমার তো খাওয়ারই লাগে না। আমাকে সেদিন কোর্টে এমনি জেরা করছিলেন জজ সাহেব যে আপনি কি করেন, প্রথম প্রশ্ন আমাকে, নাম কি, বয়স কত, কি করেন? তা আমি কি করি, কি বলি বলুন তো? রাজনীতি করি। বল দূর, ওটা কোনো কাজ হলো? আমি না, পার্টির হোল টাইম। আরে না না, ওটা কোনো পেশা নয়। অনেক চিন্তা করে বললেন আমার বাপ ঠাকুরদা চাষি ছিল, কৃষক। বলে তাহলে কৃষক লিখে দিচ্ছি। তা আমাকে বললেন তাহলে খান কি? মানে যার বাড়িতে যাই ঢুকে খেয়ে নিই আমি। তো উনি হাসছিলেন আমার কথা শুনে। এটাই বাস্তব। আমি 40 বছর বাইরে ঘুরেছি, বিভিন্ন রাজ্যে গেছি। আমি আপনাকে বলছি, হল্যান্ড গেলাম আমি, সেখানে একজনের বাড়িতে খেতে গেলাম, একজন পরিচিত মেয়ে বিয়ে হয়েছে বলে আমার বাড়ি, তার বাড়ি খেয়ে। আফ্রিকা গেছি, গাম্বিয়াতে, সেখানে বাঙালি পরিবারে গিয়ে দুপুরবেলা মাছ ভাত খেয়েছি আমি। লোকে ডেকেও নেই, আমার কোনো অসুবিধা। আমি রাষ্ট্রপতির সঙ্গে ছিলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন যে সকাল থেকে কি করলেন, এত কোনো কাজ ছিল না? বলে ঘুরলাম আর বাঙালি বাড়ি থেকে মাছ ভাত খেয়ে নিয়ে এলাম আমি। বলে এখানেও মাছ ভাত? বলে হ্যাঁ, আমি যেখানে যাই বসুধৈব কুটুম্বকম বলি, মুখে নয়, ব্যবহারে এটাই আছে। তো আমার কোনো অসুবিধা হয় না তার জন্য। কিন্তু একটা জীবনের উদ্দেশ্য বেঁচে থাকার জন্য চাই একটা মিশন নিয়ে, এই আদর্শকে, বিচারধারাকে প্রতিষ্ঠিত করা, সমাজের পরিবর্তন করা, এটা মিশন। তার জন্য রাজনীতি আমার কাছে মাধ্যম মাত্র, আর কিছু না। মানে রাজনীতি না করলেও কিছু এসে যায় না? কিছু এসে যায় না। অন্য কাজ করার জন্য আমার মানসিক প্রস্তুতি আছে, সেই কাজটা করবো, সেটা দিয়ে সমাজের সেবা করার চেষ্টা করবো। দিলীপ ঘোষকে কি কখনো মনে হয়েছে যে দলে থেকে কাজ করতে পারছেন না? আমার মনে হয় না। কাজ করতে পারছেন না মানে কি? কাজের কোনো সীমা আছে নাকি? আমি যে কোনো কাজ করতে পারি যদি আপনার মানে যোগ্যতা ক্ষমতা থাকে। আপনি কি কাজ করতেন? লোকে পয়সা কামানোর জন্য কাজ করে। দেখবেন আজকে যে কাপড়ের ব্যবসা করছে, সে দোকান বন্ধ করে দিয়ে কি রডের ব্যবসা শুরু করে দিল। লোহার, হয়তো মার্কেট ঠিক নেই, তো রডের দাম ভালো পাওয়া যাচ্ছে, রড করে দিল। গ্রহরত্নের ব্যবসা শুরু করে, যে ব্যবসা জানে যে কোনো ব্যবসা শুরু করতে। আমি সমাজের জন্য কাজ করতে, আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, মানে আকাঙ্ক্ষা নেই। সমাজের জন্য কাজ করতে কোথায় থাকলে? সমাজে এত সমস্যা আছে, এত গরিব আছে মানুষ, আপনি যে কোনো কাজ করেন কম পড়বে। তো আপনি যদি মনে করেন এই কাজটা করার দরকার আছে, রাজনীতি করার জন্য অনেক লোক আছে, অভাব নেই লোকে, সেখানে ভিড় বাড়িয়ে। যেটা কেউ করছে না, যেখানে নাম নাই, যেখানে ছবি নাই, যেখানে জয় জয়কার নেই, সেই কাজ কেউ করতে চায় না। সে কাজ করতে পারে, আমি সেই কাজ করেই এখানে এসেছি। অন্য দল থেকে কখনো অফার পেয়েছেন? আমার মনে হয় সাহস করে না লোকে বলার। কেন? জানে, ব্র্যান্ডটা জানে ওরা। দিলীপ ঘোষ মানেই ব্রেকিং নিউজ। গত কয়েক সপ্তাহে আপনার একের পর এক মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছে। আগে বাপ ঠিক করুন, বারমুড়া পরুন, কপালের স্টিকার খুলে ফেলুন, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে বাড়ি যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন বলেন? এগুলো রাজনীতির অঙ্গ হয়ে গেছে আজকাল। আমি বলি না, যাদের কাছ থেকে শিখেছি তারা এখনো বলে যাচ্ছেন। আমার চেয়ে যারা পুরনো রাজনীতিতে অনেক বছর আছেন, আমি তাদেরকেই বলি যারা এটা শুরু করে। আমি উপচে কারো সম্বন্ধে একটা কথা বলি না। আপনি বলতে পারবেন না দিলীপ ঘোষ বিনা কারণে কারোর। আমি তো খালি রাজনীতির কথা বলি না, রাজনীতির বাইরের লোক যারা আছে আমাকে অনেকে বলেছে অনেক কিছু, তখন তাকে উত্তর দিয়েছি আমি। আমার কাউকে কিছু বলার দরকার হয় না।
আমি পাবলিককে বলি, পাবলিকের সমস্যা নিয়ে বলি। হ্যাঁ, কেউ ব্যক্তিগত আমাকে বলে, তার ব্যক্তিগত আমি উত্তর দিই, সবসময় দিই তা নয়, কিন্তু প্রয়োজন হয় না। লোকে ভাবে দেখো চুপ করে আছে মানে কিছু গন্ডগোল আছে, সেই জন্য বলি। এছাড়া আমার বলার কোনো প্রয়োজন হয় না। অনেকে বলে আপনি ইচ্ছে করে সব বিতর্কিত মন্তব্য করেন খবরের শিরোনামে থাকার জন্য। না না, বিতর্কিত, আপনি বিতর্কিত কোনটা বলছেন সেটা নিয়ে বিতর্ক হতে পারে। সেদিন একটা শব্দ প্রয়োগ করেছিলাম আমি, এই মেসের বাড়ি গেছে বলে। মেশোর বাড়ি। তা আপনাকে শুনতে খারাপ লেগেছে? আরে রাজনীতিটা কি গালাগালি আর নিরস হবে নাকি? সেখানে আনন্দ হাসি ঠাট্টার দরকার নেই। আমি বিধানসভায় ভাষণ দিতে আমার ভাষণ শুনুন, আমি লোকসভায় ভাষণ দিই আমার ভাষণ শুনুন, তত্ত্ব আদর্শ সব আমি বিতর্ক সময় আমার ভাষণ শুনুন। তো সেখানকার পরিবেশ অন্যরকম, সেখানে হাসি মজা হওয়া উচিত, বিষয়ে আসা উচিত। কিন্তু মার কাট, খুনো খুনি, দুর্নীতি, এই কি রাজনীতির সীমা হওয়া উচিত? কেন আমরা আনন্দ খুশির সঙ্গে রসে বসে রাজনীতি করবো না? অনেকে বলছে এই বিতর্কিত। আরে ভাই, যে ইলেকশন কমিশন আমাদের গার্জেন এখানকার, এখন এমসিসি লাগু হয়ে গেছে, বলছে আঙ্কেলকে কমপ্লেন করবো, বলে কিনা হেডমাস্টারকে করবো। সে তো হেডমাস্টার, সে তো আঙ্কেল। মেসো ইংরেজি কি হয়? তা মেশোটা কোত্থেকে আসলো? যাকে বলেছি সে বুঝে গেছে। আপনাদেরও ভালো লাগলো একটু নতুন শব্দ শুনলেন। আমার উদ্দেশ্য কি ছিল, যে তুমি যুদ্ধে পাচ্ছ না, পালিয়ে অন্যের কাছে কমপ্লেন করছো। যখন রাজনীতি করতে এসছো, ময়দানে দাঁড়িয়ে লড়াই করো, পাবলিকের সামনে চলো, ওখানে ঠিক ভুল ঠিক হয়ে যাক। আপনি পালিয়ে যাচ্ছেন, কমপ্লেন করতে যাচ্ছেন। আর আমার বন্ধুরাই গেছিলাম, আমি তাকে বললাম যে 10 জন মিলে গেলেন, আরে আমার তো স্ট্যাটাস বাড়িয়ে দিচ্ছেন, 1-এর বিরুদ্ধে 10, 11 জন যেতে পারতেন, পুরো টিম হয়ে যেত। এই যে দল শোকজ করে, নির্বাচন কমিশন নিন্দা করে, এসব ভালো লাগে আপনার? শোকজ না, এটা ফর্মালিটি। আমি জানি কি হবে এরপরে। কি হবে? আচ্ছা বলুন, আমাকে কেস করে, আমি কি জেনে মনে কেস নিই নাকি? কোর্টে যেতে হয় আমাকে, এটা একটা প্রসেস। আমি জানি আমি কোনো আইন ভাঙিনি। আপনি যদি চুলচারা বিচার করার কথাগুলো না, আইনে কোথাও আটকাবে না এটা। কিন্তু যেহেতু এমসিসি ওরা চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন হোক, উত্তাপ না বাড়ে, তার একটু সতর্ক করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেন্সার করছি এর আগে, অনেক নেতাকেই করে। কারণ কি, পরিবেশ যাতে উত্তপ্ত না হয়। আমরাও সেই সীমার মধ্যে থাকার চেষ্টা করি, কিন্তু অনেক সময় চলে যায় ব্যাপারটা এগিয়ে। নাকি কোথাও অবাধ্য হওয়ার মধ্যে একটা উত্তেজনা, মজা খুঁজে পান আপনি? তা নয়, মজা না, এটা ঠিক, একটু মজা তো থাকেই, মজা দেওয়ার চেষ্টা করি লোককে আমি। বিনা কারণে আপনারাও একটা প্যানেল ডিসকাশন শুরু করে দিন, দিলীপ ঘোষ বলে 2 ঘন্টা চালিয়ে দিলেন, এটাও ভালো লাগে আমার। কিন্তু এর মধ্যে আমি মনে করি না খুব বেশি কিছু একেবারে অসামাজিক অন্য কিছু আছে। রাজনীতির মধ্যেও একটু হিউমার দরকার আছে। আপনি কি ছোটবেলা থেকেই এমন, নাকি পরে রাজনীতি এসে এসে করছেন? না, ছোটবেলা থেকে আছি, ডিয়ার ডেভিলই থাকি, বন্ধু বান্ধব থাকি, হাসি মজা করি, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সাঁতার কাটা, গাছে ওঠা, যা যা অ্যাডভেঞ্চারাস খেলাধুলো সব করি। এখনো আমি খেলাধুলো করি ছোটদের সঙ্গে। তো আনন্দে থাকতে আমার ভালো লাগে। আর তার জন্য, আনন্দ করার জন্য তো সামর্থ্য চাই, শরীর স্বাস্থ্য চাই, না কি আনন্দ করবেন? তো আমি সবার সঙ্গে মিশি, সবার সঙ্গে আনন্দ করি। আমি রাজনীতিটাকে স্পোর্টস হিসাবে নিই। রাজনীতি করতে আসছি, সবাই টেনশনে কেন থাকে? এই জন্য গড়বড়, কেউ হচ্ছে ইডি ডাকবে কোথায়, কেউ হচ্ছে সিবিআই ডাকবে কোথায়, এই জন্যই টেনশন। কেউ হচ্ছে টিকিট পাবো কিনা, কি জানি, এবারে যদি কমিটিতে না থেকে আমার তো দোকান বন্ধ হয়ে গেল। আমি কোনোটাই পরোয়া করি না। টিম, দল তার প্রয়োজনে আমাকে দায়িত্ব দিয়েছে, যতদিন দলের প্রয়োজন থাকবে আমি দলে থাকবো। দলে থাকতে হবে তার কি মানে আছে, রাজনীতি করতে হবে তার কি মানে আছে? এটা সবার এই মানসিকতা বা এই মানে হিম্মত থাকে না, তাই তারা একটু টেনশনে থাকে। এতদিন এতজনকে এত কথা বলেছেন, কেউ ক্ষুব্ধ হয়েছেন, কেউ নারাজ করেছেন, পার্সোনালি কাউকে কখনো সরি বলেছেন? দিলীপ ঘোষের কখনো কোনো অনুশোচনা হয়েছে? দেখুন, আমি যা বলি পাবলিকের সামনে বলি, যদি খারাপ কথা হয় তার জন্য দুঃখিত, সেটাও পাবলিকলি বলি আমি। আর আপনি এই যে রেকর্ড আপনি শোনালেন, যা যা সম্বন্ধে বলেছি বা তাকে ব্যক্তিগত আপনি জিজ্ঞেস শুনছি, দিলীপ ঘোষ তোমাকে এরম বলে তোমার কেমন লেগেছে? ও কি বলে? সে বলে দিলীপ মনের দিক থেকে এরম নয়, দিলীপের সঙ্গে বন্ধুত্ব আছে। তার মানে আপনার কোনো অনুশোচনা হয়নি কোথাও? কোনো অনুশোচনা নেই। আমি জানি ও পজিটিভলি নিয়েছে ব্যাপারটা, ও জানে ওর সঙ্গে কি কথা হচ্ছে। রাজনীতিতে অনেক কিছু বলতে হয়, এটাও এক ধরনের অ্যাক্টিং। তো যে যত ভালো অ্যাক্টিং করতে পারে সে তত ভালো নেতা হয়। অ্যাক্টিংও জানতে হয় রাজনীতিতে, কখন কোনটা বলবো, কিভাবে বলবো, কাকে বলবো, এটাও তো এক ধরনের রাজনীতিতে অ্যাক্টিংটা একটা বড় ভূমিকা আছে, ভয়ঙ্কর। নাহলে এই যে স্টিকারের কথা বলছেন, ব্যান্ডেজের কথা বলছেন, হুইল চেয়ারের কথা বলছেন, এর কি প্রয়োজন আছে? এগুলো তো ইনস্ট্রুমেন্ট অভিনয়ের জন্য। আর আমি সেটা আগে বলে দেবো, লোকের একটু খারাপ লাগে। রাজনীতিতে নেতারা যাই বলুন না কেন, সব রাজনৈতিক দলেই গোষ্ঠী আছে। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কি কোনো গোষ্ঠী আছে? আমার তো কখনো মনে হয়নি যে গোষ্ঠী করার প্রয়োজন আছে। এটা ঠিক যে মানুষ বেসিক্যালি ছোট গোষ্ঠী থাকতে ভালোবাসে। এই যে জাত, এই যে ভাষা নিয়ে আন্দোলন, এই জাতি রিজার্ভেশন, আপনি যতই বড়
যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল আন্দোলন করছেন না, সেও গিয়ে অন্য জাতির সঙ্গে খায় না, অন্য জাতির বাড়িতে ছেলের বিয়ে দিতে চায় না, বা বিশাল ভিড়ের মধ্যেও 5 জন মিলে গল্প করে, সবাইকে নিয়ে থাকতে পারে না। মানুষের এটা মানসিকতা, সাইকোলজি একটা। তো আমি কখনো কোনো গোষ্ঠী বা এর মধ্যে ভিড়ার চেষ্টা করিনি, গোষ্ঠী করার চেষ্টা করিনি, আর কাউকে বিশেষ সুবিধা দেওয়া বা দূরে রাখার চেষ্টা করিনি। আমি সবাইকে সমান গুরুত্ব দিই। সে অন্য পার্টির হতে পারে, অন্য আদর্শবাদের জাতির হতে পারে, বা আমার পার্টির বিভিন্ন লোক হতে পারে। কেউ বলতে পারো না দিলীপ ঘোষ কাউকে আলাদা করেছে, এটা আমি হিম্মতের সঙ্গে বলতে পারি। সুকান্ত দা বা শুভেন্দু এদের সাথে এক টেবিলে বসে চা খেয়েছেন, বাড্ডা মেরেছেন? একসঙ্গে খাওয়া দাওয়া করি আমরা, যখন বৈঠক থাকে, মিটিং থাকে, সেটা ভেতরে হয়। এখন কি আছে, কিছু শো করতে হয়। বিদেশের কালচার আপনি জানেন, স্বামী স্ত্রী সবার সামনে জড়িয়ে ধরে এমন অভিনয় করছে যেমন এই দুনিয়াতে আর এর চেয়ে, তারপরে পেছনে গিয়ে ডিভোর্স পেপার সই করে নিচ্ছে। এই ধরনের রাজনীতি বা এই ধরনের লাইফস্টাইল আমি পছন্দ করি না। আপনার সঙ্গে আমার যতটা বন্ধুত্ব করা তোকে আমি ততটাই করি। 21-এর ভোটের সময় আপনি বলেছিলেন আপনি লাল মাটি, শুভেন্দু বেলে মাটি, পার্টনারশিপটা ভালো জমবে। জমলো কি? দেখা যাক, ভবিষ্যৎ বলবে, এখনো সময় আসেনি। পার্টিতে আমরা সবাই মিলে কাজ করছি একজন কার্যকর্তা হিসাবে। আমি আমার জায়গা, আমার দায়রা ঠিক করে নিয়েছি, তার মধ্যেই কাজ করি। পার্টি যতটা আমাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমার পার্টিতে যুব নেতৃত্বকে নিয়ে আসা হয়েছে, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার। এরা যুবক, শিক্ষিত, রাজনৈতিক অভিজ্ঞতা একজন একটু বেশি, একজন একটু কম। তো এরা নেতৃত্ব দিচ্ছেন। তা আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছিল করেছি। আজকে আমি পার্টির সাংগঠনিক দায়িত্বে নেই, এমপি আছি। তাদের এক প্রকার যে টিম নির্ণয় নেয় সেটা আমি মেনে চলি, আমি তাদের সহযোগী হিসাবে আছি। এটাই আমাদের পার্টির নিয়ম। ক্রিকেট টিমে আজকে রোহিত শর্মা আছে, কিন্তু ক্যাপ্টেন সে নয়, পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে। বা ক্রিকেট ন্যাশনাল টিমেতে কোহলি খেলে সবচেয়ে ভালো স্কোরার, কিন্তু সে ক্যাপ্টেন নয়। তো পার্টির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে অনেক পরিবর্তন করতে হয়। আর যে এটা মেনে নিতে পারে সে টিকে। আমার সবকিছু মেনে নেওয়ার মতো মানসিকতা আছে। আবার একটা জিনিস কি জানেন তো দীপদা, খুব ভালো প্লেয়ার ভালো ক্যাপ্টেন হয় না, আবার ক্যাপ্টেন আমার ভালো প্লেয়ার হয় না, এটাও কিন্তু ঠিক। আমার সম্বন্ধে আপনার কি ধারণা? আপনি নিজেকে বিরাট কোহলি বলেন। আমরা সংগঠনের একটা কথা বলি, আমাদের সর্বভারতীয় সংগঠন, যাহা কম ওহা হাম। যেখানে কম পড়বে আমি তার জন্য তৈরি আছি। আমি আগেও বলতাম, এখনো বলছি। তাই হয়তো বর্ধমানে আমাকে প্রয়োজন হয়েছে, আমি চলে গেছি, কোনো প্রশ্ন করিনি। আমাদেরকে RSS এ শেখানো হতো সেই কাজটা তোমায় করতে হবে যেটা কেউ করতে পারছে না বা করছে না। যদি মরা পোড়া থেকে একটা কাঠের কম পড়ে, তুমি সেই কাঠ হওয়ার জন্য প্রস্তুত থাকো, ওখানে ঢুকে যাওয়ার জন্য। এই মানসিকতা নিয়ে দিলীপ ঘোষ শুরু করেছে, 40 বছর এখনো সেখানেই আছে। খেলার মাঠে যতটা ভালো লাঠি চালান, রাজনীতির মাঠেও কি অতটা ভালো লাঠি চালাতে পারেন? দেখছেন না কেন নড়ছে চারদিকে, লাঠি কাঠি। তো যেটা এখানে তো গলি, কোথাও বলি, তো রাজনীতিতে কথাবার্তার একটা গুরুত্ব থাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমি যতদিন রাজনীতি করিনি তখন একভাবে কথাবার্তা বলতাম, তো মিডিয়ার সামনে একরকম বলি। আপনার সঙ্গে বাড়িতে বসে চা খাবো, তখন তার এরকম কথাবার্তা হবে না। বা সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ কর্মীদের সঙ্গে, ছোটদের সঙ্গে, বড়দের সঙ্গে কথা বলার স্তর, বিষয় আলাদা হয়। তো সেই জন্য আপনি যদি রাজার অভিনয় করবেন, আপনাকে রাজবেশ পরতে হবে। গামছা পরলে তো রাজার অভিনয় হবে না, মেজাজটাও রাজার হতে হবে। না কোথার থেকে এটা ধরে নিয়ে এসে রে এটা রাজাকে দিয়েছে, এটাকে পাল্টাও, এ রাজা হবে না। চাকরে যে অভিনয় করছে সে রাজার অভিনয় করতে হবে, তার মাইন্ডসেট থাকা চাই। তা আমাকে যেদিন বলা হয় রাজনীতি করতে হবে, ঠিক আছে শুরু করলাম। যেদিন বলা হয় প্রেসিডেন্ট হতে হবে, তা আমি আমাকে প্রেসিডেন্ট হিসাবে তৈরি করার চেষ্টা, মনের দিকে, ব্যবহারের দিয়ে, কথাবার্তা দিয়ে। কিন্তু জীবন পদ্ধতি আমি পাল্টাইনি। আপনি যে কোনো জায়গায় থাকতে পারি, খেতে পারি, যে কোনো জীবনযাপন করতে পারি। ব্যক্তিগত প্রয়োজনে আমি পাল্টাইনি কখনো। আমি এমপি হয়েছি তো আজ পর্যন্ত ইকোনমিক ক্লাসেই আমি প্লেনে যাই। এমপিদের জন্য বিজনেস ক্লাস নিশ্চিত আছে। আমাকে প্রশ্ন করেন লোকেরা যে আপনি এখানে বসে আছেন কেন, আমি আপনার সঙ্গে দেখা হোক বলে বসে আছি। এটা আমি মনে করেছি যে আমার জন্য এটাই যথেষ্ট। রাজার অভিনয় আপনি করবেন, এটা ঠিক করাই আছে। যখন অভিনয় করতে দেবো তখন সেই মেজাজই করবো। একদম। এই যে প্রধানমন্ত্রী এলেন, আসছেন, এতগুলো সভা করছেন, আপনি মঞ্চে নেই, ডাকে না নাকি যান না? না, আমার দায়রা ঠিক আছে। আমি একজন ক্যান্ডিডেট, এমপি লড়ছি। আমার ওখানে যখন আসবেন, যদি আসেন তাহলে আমি থাকবো ওখানে। যখন আমার থাকার ছিল সব জায়গায় থাকতাম, তাও থাকতাম না। আপনি দেখুন এর আগের ইলেকশনগুলো, আমি দিল্লি বৈঠকে কথা হলো যে টিকিট দেওয়া হলো, আমাকে বললো তোমাকে লড়ানো হবে না। ওকে, আমি প্রচার করবো বলে হেলিকপ্টার নিয়ে ঘোরো। আমি মাননীয় অমিত শাহ, নাড্ডা যেমন প্রধানমন্ত্রীর হয়তো একাত্তর সবাই ছিলাম, আমি বলেছিলাম যে আমি আমার মতো প্রচার করবো। কারণ যে ছোট, যেগুলো জেতার সম্ভাবনা কম, সেই সব জায়গায় কেউ যাবে না, ভিড় হবে না।
কিন্তু আমি জানি আমাকে যদি আগামী দিনে সংগঠন করতে হয়, ওখানকার মানুষ, ওখানকার কর্মী, তাদের মনোবল বাড়াতে হবে। সেখানে আমি যাবো, আমি গেছি আগের দিন 4-4টা রোড শো করেছি আমি। তো সেই জন্য সবাইকে সব জায়গায় যেতে এরকম না, সেটাও পার্টিদের একটা সিস্টেম থাকে যে ডায়াসে কে কে থাকবে, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে করেন, তারা ঠিক করেন। সেই প্রোটোকল পিএমও থেকেও চলে আসে, এত লোকের বেশি নয়, সেই অনুযায়ী হয়। ওটা সিস্টেম, যে কেউ ঢুকে যাবে এরকম নয়। 21-এর নির্বাচনের পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বা অমিত শাহ কারোর সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, কথা হয়েছে, অনেকবার বৈঠকে দেখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এক একজনের সঙ্গে দেখা করেছেন, এমপিদের সঙ্গে। উনি তো করেন, সমস্ত এমপিদের সঙ্গে করেন, বাড়িতে নাস্তাতে ডাকেন, খোঁজ খবর নেন কি চলছে না চলছে। কি বললেন যে 21-এর ভোটের পরে মানে প্রশংসা পেলেন না বকুনি পেলেন, যে 200 পার বলেছিলেন আসলো না? সে তো আমি তো কিছু বলিনি, আমি জানি না টার্গেট কি ছিল, কি হয়েছে। পার্টিকে জেতাতে হবে, লড়াই করছেন। সত্যি আপনাকে বলছি আমি, যে আমি পার্টিতে এলাম, 5 বছর পার্টি করলাম, আর পার্টি ক্ষমতায় এসে যাবে এটা আমি ভাবিনি, কিন্তু পরিস্থিতি তৈরি ছিল এরকম। তো অনেকে সেই হাওয়াতে লাফাচ্ছিল, সরকার হয়ে যাবে, কেউ মন্ত্রী হয়ে যাচ্ছিল, কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছিল। দিলীপ ঘোষই ছিল। আপনি কাউকে বলুন, আমাকে অনেক জিজ্ঞেস করেন মন্ত্রিমন্ডলের কথা ভেবেছেন না? ভাবার লোক আছে, আমি মন্ত্রীর মধ্যে নাই। হ্যাঁ, যে কে মন্ত্রী লিস্ট বানিয়েছেন কিনা আমাকে জিজ্ঞেস করেছে। আমি তখন ওই কাজটা আমার নাই, আমার পার্টিকে যেতে পারার কথা, আমি লড়ে দিয়েছি। এখন জিতলে মন্ত্রী হবে, নাহলে আবার যেখানে ছিলাম সেখানে থাকবে। কদিন পরেই আপনার 60 বছর বয়স হবে। রাজনীতিতে বয়সটা খুব বেশি নয়, কমও নয়। আগামী দিনের পরিকল্পনা কি আছে? এখন রাজনীতি যখন করছি, রাজনীতিতে থাকবো, তো যদি আমি ইলেকশন লড়ছি, জিতবো, তার 5 বছর তো রাজনীতি করতে হবে। যতদিন রাজনীতি করার মধ্যে আনন্দ পাবো আমি রাজনীতি করবো, কোনো চাওয়ার ব্যাপার নেই। আর পার্টিতে যতদিন আমার প্রয়োজন থাকবে ততদিন আমি পার্টিতে থাকবো। আপনি হয়তো একনাথ রানাডের নাম শুনেছেন, তিনি বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন, এক সময় রাজ্যসভার সদস্য হয়েছিলেন। তার একটা বয়স হওয়ার পর বলছে না, রাজনীতির বয়স এই পর্যন্ত হওয়া উচিত, তারপরে রাজনীতি করা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত। উনি ছেড়ে দিয়ে চলে গেলেন পদ থেকে। এই পরম্পরা আমাদের দেশে আছে, আমাদের সংগঠনে আছে। তো আমিও যেহেতু বললাম না, আমার কোনো রাজনীতির নেশা ছিল না, হঠাৎ এসে গেছে, সেজন্য এখন আমার সেই চস্কা লাগেনি রাজনীতির। রাজনীতির যে রোগ থাকে না, দেখবেন নেতাদের মধ্যে, সেই রোগ লাগেনি আমার। তখনই সকালে উঠতাম, রাস্তায় বেরোতাম, সংগঠনের কাজ করতাম, সাধারণ লোকের সঙ্গে মিশতাম, এখনো তাই আছে। রাজনীতির চর্বি জমেনি? চর্বি জমেনি, কোনো বোঝা মাথায় নেই আমার রাজনীতি। বোঝা নিয়ে আসিও নি, বোঝা নিয়ে যাবো না, সেরকম থাকি আমি। আপনিও কি মনে করেন রাজনীতিতে একটা অবসরের বয়স থাকা উচিত? সবকিছুর মধ্যে অবসরের বয়স থাকা উচিত। যেমন উকিলরা আছেন, রিটায়ারমেন্ট হয় না, যতদিন বেঁচে থাকেন প্র্যাকটিস করেন, গিয়ে বসলেই টাকা চলে আসে। ডাক্তারদেরও তাই থাকে। ডাক্তার থেকে আমরা বলি, ওর উকিলদের, কারণ প্রয়োজন, যত প্রবীণ তিনি অভিজ্ঞ, তার কাছেই রুগী যায়, তার কাছেই ক্লায়েন্ট যায়, তার কাছেই লোকেরা বিশ্বাস করে যে হ্যাঁ ডাক্তার খুব অভিজ্ঞ, প্রয়োজন থাকে। কিন্তু রাজনীতির ক্ষেত্রেও তাই, কারণ কি রাজনীতি যখন আপনি এগোতে থাকেন, আপনার দায়িত্ব বাড়তে থাকে, আপনার প্রেশার বাড়তে থাকে, আপনার কর্মক্ষমতা কমে যায়। সেই জন্য নতুনদের ছেড়ে দেওয়া উচিত। আর এটা আমার পার্টির দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, যুবকরা এগিয়ে আসছে, প্রবীণরা আছেন, তারা অন্য কাজ করছেন, ওই স্তরে ওই পারফরমেন্স দেওয়া সম্ভব নয়। মাননীয় আমাদের কর্ণাটকের পার্লামেন্টের সিএম চেঞ্জ হলো, ইয়েদুরাপ্পা, খুব সিনিয়র লিডার, এখন তিনি পার্লামেন্টারি বোর্ডের মেম্বার আছেন, 70+ হয়ে গেছে। তো ওখানে চেঞ্জ করা হলো, আমরা যে লোকটা ভালো কাজ করছে, কি ব্যাপার? আমাকে একজন বলে, দেখুন ওনার কাজের গতি কমে গেছিল, স্পিড, ডিসিশন নেওয়া ইত্যাদি, তার প্রভাব পড়ে প্রশাসনে। কিন্তু যেখানে অল্টারনেটিভ নাই, চালাতেই হয়, যে অঞ্চলে চলছে অনেক জায়গায়। রাজনীতি যত বয়স বাড়ে তত তার বুদ্ধি পরিপক্ক হয়, বাস্তব পরিস্থিতি সম্বন্ধে জ্ঞান বাড়ে। আপনার এই বয়সটা কত হওয়া উচিত বলে মনে হয়? দেখুন, এটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে না। সরকার একটা নিয়ম করেছে, কেউ 58, কেউ 60, কেউ 62-তে রিটায়ার্ড, আলাদা ডিপার্টমেন্টে। রাজনীতিতেও একটা হওয়া উচিত, যেমন আমাদের পার্টিতে বলে যে 75-এর পরে ছেড়ে দেওয়া উচিত, কোনো লিখিত নেই। আমরা এটা সমঝোতা করেছি, একটা সিস্টেম করেছি, 75 পরে রিটায়ারমেন্ট। আজ পার্টি যদি বলে না তোমাকে কাজ করতে হবে, সে কাজ করার জন্য সক্ষম আছে, কাজ করা উচিত, যদি সমাজে লাভ হয়, পার্টির লাভ হয়। এটা ব্যক্তি হিসাবে নির্ভর করে, এর জন্য কোনো ফ্ল্যাট এরকম করা সম্ভব নয়। দীপদা, কিছুদিন আগেই আমরা আমার এই সোজাসাপটা অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছি। দুজন বিজেপি নেতার প্রশংসা করেছেন উনি, একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরেকজন আপনি দিলীপ ঘোষ। বলেছেন আপনি দক্ষ সংগঠক। সেটা হয়তো উনি বুঝতে পেরেছেন, কারণ ওনাদের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, সাফল্য নিয়ে এসেছি। তো আমার যে প্রতিপক্ষ আর যে বন্ধু, তারাই তো ভালো করে জানে। তো সেটা ওনার মনে হয়েছে, সেটা ওনার মানে যে বিশ্বাস বা যেটা দেখেছেন আমাকে, উনি বলেছেন। এখন প্রতিপক্ষ যদি কখনো এই ধরনের মানে পরিস্থিতি আসে, এই দলে থেকে কাজ করতে পারছেন না, অফার পেলে আপনি কি যাবেন নাকি?
আমাকে তো অফার করবে, তার ভাববো। আমি যেটা বললাম, আমি তো কোনো দল করতে আসিনি, আমি রাজনীতি করতে এসেছি, সমাজের জন্য করতে এসেছি। আর আমাকে দল করতেই হবে, রাজনীতি করতে এরকম কোনো কম্পালশন নেই। long lasting. রাজনীতিতে ইমেজ খুব একটা বিরাট বড় জিনিস। পাপ্পু তকমা ঝেড়ে ফেলতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে রাহুল গান্ধীকে। আপনার কখনো মনে হয়নি গোটা বাংলার নেতা হিসেবে উঠে আসার জন্য আপনার ইমেজ মেক হওয়ার দরকার? যেমন গরুর দুধে সোনা পাওয়া যাওয়ার মতো মন্তব্য আপনি করছেন। দেখুন, ইমেজ আজকাল তৈরি করা হয়, ইমেজ বিল্ডিং বলে একটা কথা আছে, রাজনীতিতে আছে, অন্য জায়গায়ও আছে। আমি কখনো ইমেজ বিল্ডিং করার চেষ্টা করিনি। অনেকে আমাকে বুঝিয়েছে, যখন আমার পপুলারিটি বেড়েছে, লোকে ভাবছে দিলীপ ঘোষ কি বললো, আপনি ডাকছেন, আমাকে বলছে এই সব বললে কিন্তু ইমেজ খারাপ হয়ে যাবে। বলে ভাই, আগে তো ইমেজ হোক, তারপর ভালো খারাপ হবে। যার কোনো ইমেজই নেই তার ভালো খারাপ। অনেকে ইমেজের ভয়ে মরে গেল, জীবনে কিছু করলোই না। দিলীপ ঘোষ ওই লাইনের লোক নয়। আমার ইমেজ লোকে জেনে গেছে, আমি পাল্টাবারও চেষ্টা করিনি। আমি বলবো তোমাকে যদি আমাকে গ্রহণ করতে হয়, আমি যেমন আছি তেমনই গ্রহণ করতে হবে। দিলীপ ঘোষ আর পাল্টাবে না, স্ট্রেট কাট বলবে, সোজা কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে। যদি এই জিনিস তোমার দরকার থাকে নাও, নাহলে বাজারে থাক, যার দরকার সে। আপনি কি বিশ্বাস করেন গরুর দুধে সোনা পাওয়া যায়? বিশ্বাস করি না, এটা বিজ্ঞান। আজ বিদেশে রিসার্চ হচ্ছে, আমাদের দেশে কোনো রিসার্চই হয় না। আর যে ব্যাটারা হাল্লা করছে, দুধ হজম করতে পারে না, সে সোনা থাকা রূপক তো তার বাপের কি যায় আসে। দিলীপ ঘোষ খায়, দুধ হজম করার চেহারা সোনার মতো আছে। দীপদা, রাজনীতিতে আপনার কোনো বন্ধু আছে? শত্রু নাই কেউ, কমপক্ষে আমি মনে করি। দলে শত্রু নেই তো? আমি মনে করি না কাউকে শত্রু। শত্রু বন্ধু হওয়া রাজনীতিতে খুব বেশি সময়ের ব্যাপার নয়, ধান্দার ব্যাপার থাকে, স্বার্থের ব্যাপার থাকে। যার স্বার্থ নেই তার এসব ঝামেলা নিয়ে ভাবি না এইসব নিয়ে। আর পাল্টাতে আজ শত্রু কাল বন্ধু, প্রশ্ন আবার শত্রু হতে পারে যদি লেনদেনে কম হয়ে যায় একটু, বা আপনি তার কথা না শোনেন। আমি পরোয়া করি না এইসব। মমতাদি সম্বন্ধে আপনি কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে? মমতাদি প্রতিষ্ঠিত নেত্রী, তিনি তার পরিশ্রমের দ্বারা যা যেখানে পৌঁছেছেন, কেউ মানুক আর না মানুক। আর আমি যখন বিধানসভায় থাকতাম, আপনি আমার নেত্রী, বিধানসভায় বলতাম, ওনার সামনে চোখ উঁচু করে বড় বড় কথা বলতাম আমি। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক কোনো খারাপ হয়নি। উনি দেখলে বলতেন দিলীপ বাবু চা খেতে আসুন। তা আমিও বলি হ্যাঁ, ববিতার সঙ্গে যাবো একদিন। দেখা হলে উনি খোঁজ না, আমিও শরীর স্বাস্থ্যের খোঁজ নিই। উনি বিরোধী নেত্রী, যতটা তার মধ্যে সম্পর্ক ঠিক রাখা হয় সেটাই আছে, ব্যক্তিগত কখনো দূরত্ব নাই। একটা জিনিস আপনার দুজনের মধ্যে মিল আছে, উনি যে ভাষায় কথা বলেন আপনিও সে ভাষায় কথা বলেন। মানুষ এই ভাষা কি বোঝে? তাহলে তো দুজন রিয়েক্ট হয়ে যেতাম। হয়তো এটা আজকের প্রয়োজনে হয়েছে, কিন্তু অনেক কিছু ঠিক নেই, পরিবর্তন হওয়া উচিত। ধর্মের রাজনীতি হোক বা রাজনীতিতে ধর্ম, আপনি তো বিশ্বাস করেন? আমি ধর্মে বিশ্বাস করি, আর রাজনীতিতেও বিশ্বাস করি। ধর্ম সম্বন্ধে বিতর্ক হতে, ধর্ম কি অর্ধেক লোক না বুঝেই বলে। ধর্ম হতে ন্যায়, জাস্টিস। যেখানে ন্যায় নাই, সততা নাই, সেটা কারোর পক্ষে ভালো হতে পারে না। যারা বিদেশি কনসেপ্ট নিয়ে এসছেন, ধর্ম বলতে রিলিজিয়ান বলেন, প্রবলেমটা ওদের। আমাদের দেশের রাজনীতির সঙ্গে ধর্ম চিরদিনই আছে। ধর্ম তো হচ্ছে অনেক বড় আছে, সেটা ডিউটি। রাজধর্ম ইংরেজিতে রয়্যাল ডিউটি হয়, রয়্যাল রিলিজিয়ান হয় না। আপনি একজন ব্যক্তি, আপনার এই যে ব্যবহার, দায়িত্ব পাল্টে যায়। আপনি আমার সামনে বসে আছেন, একজন সিনিয়র এডিটর হিসাবে আমার ইন্টারভিউ নিচ্ছেন। আপনি যখন বাড়িতে যাবেন, আপনি পরিবারের একজন হেড, সেখানের ব্যবহার, কথাবার্তা, সন্তান, স্ত্রী, মা, তার দায়িত্ব পাল্টে যাচ্ছে আপনার সেখানে। এই যে ভোটে রাম মন্দিরের কথা উঠছে, এটা কি হওয়া উচিত, নাকি ভোট চাওয়া উচিত কর্মের নামে, কাজের মাধ্যমে? দেখুন, যে কোনো ভালো কাজ করবে রাজনীতিতে তার অধিকার আছে ভোট চাওয়ার। রাম মন্দির হয়েছে, কে করেছে রাম মন্দির? এই সমাজের লোকেরা করেছে, দেশ করেছে। হ্যাঁ, একটা সংস্থা বিশ্ব হিন্দু পরিষদ সামনে ছিল, আন্দোলন করেছে, তাতে কেউ সাপোর্ট করেছে, কেউ করেনি, কেউ বিরোধিতা করেছে। মন্দির হয়ে গেছে। এখন যারা সাপোর্ট, যারা করেছে, মন্দিরের সহযোগিতা করেছে, যে পাঁচশিকা চাঁদা দিয়েছে, সেও দেখো আমিও সহযোগিতা করি। তো যে এত বড় কাজ করে তার সেও নেবে। রাজনীতিতে লাভ নেওয়াটা অনৈতিক কিছু মনে করি না আমি। যারা বিরোধিতা করেছেন তাদের পক্ষে সমস্যা হয়ে গেল, তাই তো সবাইকে ডাকা হয়েছে, আসুন রাম মন্দির দেখতে। সবাইকে চিঠি দেওয়া হয়েছিল, হয়ে গেছে, বিশ্বাস হচ্ছিল না, দেখে যান। তাও যেতে পারেননি অনেক। অভিন্ন দেয়ানি বিধি সম্পর্কে আপনার মতামত কি? বিশ্বের বহু দেশে এটা আছে। দেওয়ানি বিধির প্রশ্ন উঠলেই মুসলমানদের প্রশ্ন উঠে যায়। ভারতবর্ষ তো হবেই, কারণ বহু লোক বলেছেন, সংবিধানে এর উল্লেখ করা হয়েছে, গান্ধীজিও বলেছেন। আজ মুসলমানদের প্রশ্নে এই ধরনের না চলবে না বলছে। 22টা মুসলিম ঘোষিত কান্ট্রিতে অভিন্ন দেওয়ানি বিধি আছে। ভারতবর্ষে এতে অসুবিধা কি হবে? অত্যন্ত সাধারণ পরিবার থেকে আপনি উঠে এসেছেন, অনেক লড়াই করেছেন এখানে আসার জন্য।
প্রথমে আরএসএস এর প্রচারক, তারপর ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক, রাজ্য সভাপতি, সর্বভারতীয় সহসভাপতি। আপনি খুশি নাকি দিলীপ ঘোষের? আমি তো আমার যে জীবন, এই ধরুন 60 বছর বয়স মানে কি প্রায় সায়ান্নে চলে এসেছি। আমাকে দেখে আপনার মনে হয় না, কিন্তু একটা 40 বছর আমি সমাজের জীবনে কাজ করছি সব কিছু ছেড়ে। এই 40 বছর আমি সাফল্যের সঙ্গে কাজ করেছি, আনন্দের সঙ্গে কাজ করেছি, আর যেখানে গেছি সেখানে বন্ধু পেয়েছি, আত্মীয় পেয়েছি। তো একটা মানুষ কি চায়? কিন্তু রাজনীতিতে তো মানুষের স্বপ্ন থাকে, মুখ্যমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হব। না, অনেকে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে রাজনীতিতে যাবো, এগো, সে হয়তো পঞ্চায়েতও হতে পারে না, স্বপ্ন ওখানে থেকে যায়। দিলীপ ঘোষ বিনা স্বপ্ন দেখে, দিলীপ ঘোষ স্বপ্ন দেখে না, স্বপ্ন দেখায় পাল্টে দেবো, করে দেবো, আর লোকে বিশ্বাস করে দিলীপ ঘোষকে, তাই এই পরিবর্তন হয়েছে। এই যে বঙ্গ রাজনীতিতে যারা রাজনীতি করছেন, যেসব কুশীলবরা এখন রাজনীতিতে রয়েছেন, কাকে কাকে আপনার লম্বা রেসের ঘোড়া বলে মনে হয়? রাজনীতিতে অনেক লোক চলে আসছে, সে রাজনীতির লোকই নয়। অনেক সময় দেখবেন ভিড় বাস থাকে, ভুল করে বাসে ঢুকে পড়ে অনেকে, এবার নামতে যাচ্ছে, নামতে পারে পেছনের লোক ধাক্কা মারে তাকে ভিতরে নিয়ে যায়। বলে দাদা নামতে যাচ্ছি, বলে তা বললে হবে না, উঠেছেন কেন? লোক শুনতেই চায় না, ভিড়ের মধ্যে ঢুকে নিয়ে যায়। এরকম অনেকে চলে আসে, সে কেন ঢুকেছিল, কেন বাসে উঠেছে, কোথায় যাবে জানে না। সব পার্টিতে আছেন, সব পার্টিতে, আমাদের পার্টিতে, টিএমসিতে, অন্য পার্টি হয়তো প্রতিনিধি নেই, তাদের মধ্যে অনেক ভালো কর্মী নেতা আছেন। তারাও চেষ্টা করুন যাতে আমরা পশ্চিমবাংলাকে পরিবর্তন করতে পারি। আইডিওলজি আলাদা হতে পারে, কিন্তু আমরা তো সার্বিকভাবে মানুষের মঙ্গল চাইছি, সমাজের মঙ্গল চাইছি, ওটা তো হওয়া উচিত। এই যে আপনি রোজ ইকো পার্কে যান, তৃণমূলের অভিযোগ মর্নিং ওয়াক করতে যান না, দিনের শুরুটা গরম গরম একদম রাজনৈতিক বাইট দিয়ে দিনের শুরুটা কি হবে দিলীপ ঘোষ ট্রেন্ডটা সেট করে দেন। আপনাকে মজার কথা বলি, আমি যখন লকডাউন লাগলো সব জায়গায়, আমার হাঁটার অভ্যাস, হাঁটার রাস্তা বন্ধ হয়ে গেল। আমি তখন সল্টলেকে থাকতাম, সেক্টর 5-এ ওই ধারে হাঁটতে যেতাম। তারপরে কিছু মনে হলো, খুঁজতে খুঁজতে বেরোলাম, ফাঁকা রাস্তা, লোক নেই, জন নেই, গাড়ি ঘোড়া নেই, তো পার্কে গেলাম। যোগা দিবস আসছিল, আমরা ওখানে যোগা শুরু করলাম, 3-4 জন 5 জন ছিলাম, বেশি। কিন্তু আপনাদেরও কোনো কাজ ছিল না, কোনো মিডিয়াতে কোনো নিউজ ছিল না, কি আর দেখাবেন? ভ্যাকসিন দিচ্ছে, এই দিচ্ছে, ঝগড়া হচ্ছে, কত চলে। তো আমরা ওখানে হাঁটতাম, দিয়ে এই এলাকার আমাদের যারা সাংবাদিক আছেন কেউ চিনতো, দিদা কোথায় জানো এখানে, তারা বাইট নেওয়া শুরু করলো। সে অনেক নাটক, তারা, আমি যেতাম, এক্সারসাইজ করতাম, সেইটা দেখাতো। তারপরে ওখানে মনে হলো কিছু লোকের যেটা বড় রাজনীতি হয়ে যাচ্ছে, ক্যামেরা ঢোকা বন্ধ হয়ে গেল, সাংবাদিক ঢোকা বন্ধ হয়ে গেল। আমার এক বন্ধু বললো, দাদা এখানে গল্ফ কোর্ট আছে, চলুন গল্ফ খেলি। বলি চলো। ডাঙ্গুলি খেলেছি, ক্রিকেট খেলেছি, গল্ফ তো খেলিনি। ভদ্রলোকের খেলা দেখি, খেলা শিখতে আরম্ভ করলাম। ওদেরও অসুবিধা হলো, গল্ফ কোর্টে তালা মেরে দেওয়া হলো যে গল্ফ কোর্ট বন্ধ, দিলীপ ঘোষ আসছে। তারপরে যেখানে রাউন্ড মারতাম সেখানে গেট বসিয়ে দেওয়া হলো, এদিকে ঢোকা যাবে না, আটকাবার চেষ্টা হলো। কিন্তু ওই প্রচার শুনে এখন এত লোক দেখতে আসে, বেশিরভাগ দেখতে আর ছবি তুলতে আসে, এক্সারসাইজ করতে আসে না। তো এমন মিডিয়া রোজ আসে, তাদেরও ম্যাটার দরকার আছে। আমাকে জিজ্ঞেস করলে আমি বলি, আমি কাউকে ডেকে পাঠাই না। আপনি দেখেছেন কবে আমি প্রেস কনফারেন্স করেছি? আপনার হাউসে কোনোদিন মেসেজ গেছে দিলীপ ঘোষ প্রেস কনফারেন্স করবে? আমি তো প্রেসিডেন্ট থাকতেও প্রেস কনফারেন্স করতাম, অন্যরা করতো। কারণ আমি যেখানে যাই সেখানে প্রেস থাকে, বলার থাকলে বলি, ওদের দরকার থাকলে জিজ্ঞেস করে। তো এই জন্য আমার কোনো প্রয়োজন নেই, বা আমি কাউকে ডেকে পাঠাই না। আমি ওয়েস্ট বেঙ্গলে যেখানে থাকবো সেখানেও প্রেস পৌঁছে যায়, ওরা জানে দিলীপ ঘোষ এসেছে, সকালবেলা পাওয়া যাবে। কারণ কোনো নেতাকেই পায় না, 12টা পর্যন্ত আমার কোনো নিউজই থাকে না, পুরোনো জিনিস দিতে হয়, যদি টাটকা পেয়ে যান আপনারই সুবিধা হয়। দিলীপ, সম্প্রতি আপনার মায়ের একটা স্টেটমেন্ট পড়লাম খবরের কাগজে, যে খুবই চিন্তিত আপনাকে নিয়ে বা গর্বিত আপনাকে নিয়ে। আমার মা চিন্তিত কোনোদিন নন। আমি যখন আন্দামানে ছিলাম, 8.5 বছর সুনামি হয়েছে, আমার মার আমার চেয়েও বেশি কনফিডেন্স যে ওটার কিছু হবে না, ও ডুববেও না, জ্বলবেও না। তো আমার সঙ্গে আর কথা হয়নি এই যাওয়ার পরে। উনি জানতেন যে আমি মেদিনীপুরেই ভোটে দাঁড়াবো, পাল্টে যে আমি আর ফোনও করিনি, খোঁজ নিইনি। ও মা ভালো উত্তর দেয় আমার চেয়েও। তো জিজ্ঞেস করেছি, আপনার মন খারাপ হয় না, দিলীপকে দেখতে পান না আজকাল? বলে টিভিতেই দেখে নি, আমার মন খারাপ কেন হবে? এটা আমার মায়ের স্টেটমেন্ট। যাই হোক, তো তিনিও লোকজন মেলামেশা করে দেখে গেছেন। তো সেই জন্য আমার আর যোগাযোগ হয়নি, যাওয়া হয়নি। দেখি যাবো একবার আশীর্বাদ নিতে। তো আপনার কি পড়াশোনা গ্রামের স্কুল কলেজ সব? গ্রাম থেকেই পড়েছি, গ্রামে পড়েছি, ঝাড়গ্রামে পড়েছি। কলেজ ওখানে ঝাড়গ্রামে ওই করেই পড়াশোনা করে তারপরে তো সকাল সকাল দেশের কাজ শুরু করে দিয়েছি। দিলীপ ঘোষের জীবনে কি কখনো প্রেম এসেছিল? সুযোগ হয়নি বোধহয় কিছু। কে প্রেম করবে এরকম লোকের সঙ্গে, যে কোথাও থাকে না, কোথায় যায়, কি করে ঠিক নেই, তার কাল কি হবে জানে না। এরকম বোকা লোক আমাদের দেশে কম আছে যে আমার সঙ্গে প্রেম করবে। না, সে তো আজকের দিনে। না, আমি কি আছে না, একটু অন্য টাইপেরই। এই সব বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলো, হই হুল্লোড়, পড়াশোনা বাদ দিয়ে এইসবই করতাম। তারপরে
RSS কাজের সঙ্গে যুক্ত হতেই একটা ছোটবেলা থেকে একটা আদর্শ একটা মিশন জীবনে আসার জন্য ওইদিকেই হেঁটেছি। রাজনীতিতে এখন সব থেকে যে বেশি রোগটা আছে কামিনী কাঞ্চন, আপনার মধ্যে নেই? সে তো আপনি বলতে পারবেন, খবর যে আপনাদের কাছে থাকে, আমি কি বলবো। আমি একটা জিনিস আমাকে অনেক জিজ্ঞেস করেছেন, আপনি নাকি আপনার গাড়িতে কোনো মহিলাদের বসতে দেন না, আমাকে জিজ্ঞেস করলে একজন। মানে হ্যাঁ, কিছু এথিক্স আমি মানি, কারণ রাজনীতিতে আপনি জানেন এই জিনিসগুলোই হয়, হোক বা না হোক, বলতে তো এই জিনিস চালিয়ে দিন। টাকা পয়সা কামিনী আর কাঞ্চন বললেন, এর প্রমাণ লাগে না, বললেই হলো। কিন্তু যাতে বলার সুযোগ না পাই আমি চেষ্টা করি। কিন্তু আমি যেদিন থেকে প্রেসিডেন্ট হয়েছি আমার গাড়িতে কোনো মহিলাকে আমি বসতে দিই না। অনেকে চেষ্টা করেন, সতর্কতার কথা আপনি বলতে পারেন, এর বেশি কিছু না। আমার বলা আছে, আমার যে সিকিউরিটি আছে, যেমন আমি প্রেসিডেন্ট ছিলাম, আমার চেম্বারে আমি বসে আছি, দেখা করতে সবাই আসে, আপনারা আসেন, কেউ আসেন, মহিলারাও আসেন, দেখা করতেই হবে আমাকে পার্টির, তার বক্তব্য থাকে। তো স্ট্যান্ডিং সূচনা ছিল, কোনো মহিলা আমার চেম্বারে ঢুকলে আমার একজন সিকিউরিটি চেম্বারে থাকবে। তোমরা একটু অস্বস্তিতে ওর সামনে বলবো কিনা, বলে ও হিন্দি বোঝে না, বাংলা বোঝে না, হিন্দি ভাষী, তুমি বলো। এই ধরনের কিছু বিষয় থাকে, সাবধানতার কিছু না। ভয় পান নাকি? হ্যাঁ, ভয় পান? ভয় না, সতর্কতা। পশ্চিমবঙ্গে ভারতবর্ষে 50% কাছাকাছি মহিলা ভোট। না, নিতে হবে তো। মহিলা দেখুন আমার সঙ্গে সবসময় থাকেন, রোজ সেলফি নিচ্ছেন, ঘুরছেন। আমি এখন প্রচার করতে যাচ্ছি, মায়েরা থাকেন খুব সংখ্যায়, আমি আসুন ফটো তুলি। আপনি দেখুন রোজ আমি পোস্ট করি, সব মহিলারা দাঁড়িয়েছেন, আমি তাদের সঙ্গে ফটো তুলছি, ওরা খুব খুশি হন, আর কিছু না। এটা একটা আজকাল নতুন অ্যামিউজমেন্ট হয়েছে, সেলফি তোলা। কেউ দেখবেন, একবার দেখে নিল, ব্যাস থাকলো। কিন্তু কি জানি লোকের একটা প্রচন্ড অ্যাপিল আছে। আগে দেখা হলো বলতো, এই চলো এক কাপ চা হোক, এখন দেখা হলো বলছে একটা সেলফি হোক। দিদা, এবার র্যাপিড ফায়ার শুরু করছি। আপনি বেছে নিন, নিরামিষ না আমিষ? আমিষ খেতাম, আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাছ খাই। ডাল ভাত না মাংস ভাত? না, মাংস তো 90 সাল থেকে ছেড়ে দিয়েছি। ডালও খাই না, যেহেতু একটু প্রোটিনের সমস্যা হতে পারে। সবজি আর ভাত খাই আমি। সংগঠন না নির্বাচন? সংগঠন দিয়ে শুরু করেছিলাম, এখন সবই করতে হচ্ছে। নরেন্দ্র মোদী না অমিত শাহ? দেখুন, এটা তো দুটোই লাগবে, ভাত আর ডাল না হলে পুরো খাওয়া হয় না, দুটো একদম পরিপূরক। মোদী না অটল বিহারী বাজপেয়ী? এটাও ঠিক, একজন গাছের কাণ্ড, একজন পাতা ফল। সুকান্ত না শুভেন্দু? দুজনকেই লাগবে, দুই ফলা, ডান দিক বাঁ দিক। গরুর, আমরা ছোটবেলা চাষা লোক তো হাল চালিয়েছি, দুটো বলদ না হলে হাল হয় না। 21-এর বঙ্গ বিজেপি না 24-এর বঙ্গ বিজেপি? এটা একটা বিবর্তন, 21 থেকে 24-এর দিকে এগিয়ে যাচ্ছি আমরা, কোনোটাকে আলাদা করা যাবে না। মেদিনীপুর না দুর্গাপুর? খড়গপুর থেকে মেদিনীপুর হয়ে দুর্গাপুর, বর্ধমান পৌঁছেছি, এটা হচ্ছে প্রগতি। এক জায়গায় দাঁড়িয়ে থাকা, বাইরে পা ফেলার হিম্মত নেই, এরকম করলে রাজনীতি চলে না। সব জায়গার জন্য প্রস্তুত থাকা উচিত। জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য? বিবর্তন বললাম না, জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, নূতন বামফ্রন্ট দেখলাম আমরা। তো এই দুটোই ইতিহাস, কিন্তু আজ তো কোনোটাই পিকচারে নেই। রাহুল গান্ধী না অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাহুল গান্ধীর ভবিষ্যৎ আমার মনে হচ্ছে না খুব উজ্জ্বল বা আছে। অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ আছে, কিন্তু পার্টির ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে। আদি বিজেপি না অন্য দল থেকে আসা নেতা? দেখুন, নেতা যে স্বীকৃত সে তো সব জায়গায় নেতা, কিন্তু বিজেপি আদি বলতে গেলে আমরা আইডিওলজি কেন্দ্রিক মনে করি। সেজন্য আইডিওলজিও লাগবে, নেতাও লাগবে। আইডিওলজি ম্যানিফেস্টেশন নেতার মাধ্যমে পলিটিক্সে হয়। আমাদের নেতা ছিল না বলে এত নেতা নিতে হয়েছে। তো ভিত আর ওটা হচ্ছে তার কি বলে বিল্ডিং, দুটোই লাগবে। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? বহুদিন এদের সিনেমা দেখিনি, কিন্তু একসময় বাংলা সিনেমার তো এরা পায়োনিয়ার ছিলেন। উত্তমের কোনো তুলনা নেই, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় এত বছর সেবা দিয়েছেন বাংলা সিনেমাকে, তার একটা বিরাট যোগদান আমাদের সিনেমাতে আছে, তাকে অস্বীকার করা যাবে না। রেখা না হেমা মালিনী? রেখা তাড়াতাড়ি একটু সিনেমা থেকে সরে গেলেন, তার একটা আলাদা ছিল। হেমা মালিনী এখন ওর সিনেমা হলে রাজনীতিতে খুব সক্রিয় আছেন, আমার সঙ্গে নিয়মিত পার্লামেন্টে দেখাও হতো। আর এটাও ঠিক, অমিতাভ বচ্চনের দুদিকে দুজনকে ভালোই মানাতো, বহু হিট সিনেমা আপনি খুব ডিপ্লোম্যাটিক উত্তর আমরা দিচ্ছেন। দেখেছি ওই সময়। দিলীপ ঘোষের কাছ থেকে এত ডিপ্লোম্যাটিক উত্তর? আমি কাউকে বাদ দিয়ে করি না তো, আমি সমন্বয়ে রাজনীতি করি। আপনি দেখেছেন এত লোককে নিয়ে সংসার করেছি আমি। রফি না কিশোর? না বলবো না, অল্টারনেটিভ নয় কেউ। কিশোর দার আলাদা গুরুত্ব আছে, তাকেও ভাল লাগে, আর রফিরও গান আছে, সবার ভাল লাগে। এখন কারো দুজনকেই ভাল লাগে, কাউকে কাউকে বেশি ভাল লাগে, কম ভাল লাগে, এই হতে পারে। সোলের গব্বর সিং না ঠাকুর?
দুজন হওয়ার জন্যই 16টা জমেছিল, গব্বরও চাই আর ঠাকুরও চাই। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? দেখুন, আমি ওইভাবে ফুটবলটাকে দেখিনি, কিন্তু ওই দুজনের যে লড়াই আর ম্যাচ, তার যে উন্মাদনা ছিল, এখন নাই সেটা। আপনি 30 বছর 40 বছর আগে আমরা যখন ফুটবল দেখতাম, কিন্তু ভাবুন কি রমরমা হতো, পতাকা টাঙিয়ে হই হই করে মাঠ কাঁপিয়ে সবাই দেখতে যেত। তো সেই উন্মাদনাটাই চলে গেছে। রাম না দুর্গা? রাম তো দুর্গার পুজো করে সাফল্য পেয়েছেন, তিনি দেবতার পর্যায়ে আছেন। রামকে আমরা রাজা মনে করি, আর রাম আমাদের প্রেরণা। মা দুর্গা তো সবসময় মনের মধ্যে আছেন। অভিমান না প্রতিশোধ? আমি দুটোতেই বিশ্বাস করি না, আমার জীবনে এই দুটোর কোনো জায়গা নেই। বুলেট না সাইকেল? আমি সাইকেল থেকে গিয়ে বুলেটে পৌঁছেছি, এখনো সাইকেলও চালাই, এখনো বুলেটও চালাই। দিদা, একটা শব্দে আপনি উত্তর দিন যে আপনি কিভাবে দেখেন নরেন্দ্র মোদী। দেখুন, নরেন্দ্র মোদী আজকে একটা আইকন, শুধু আমাদের দেশে নয়, বিশ্বেও। ভারতবর্ষের যুব সমাজ যারা ভবিষ্যৎ ভাবছেন, তাদের কাছে উনি একটা আশার আলো। আর আমার সৌভাগ্য, এরকম নেতার নেতৃত্বে আমি কাজ করার সুযোগ পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার রাজনীতি পরিবর্তন করেছেন। বামপন্থীর যে বিচারধারা এবং তাদের যে অত্যাচারের রাজনীতি, তার থেকে মুক্তি দিয়েছেন। তার বিরাট যোগদান ছিল, মানুষ তাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করেছে, সেই জন্য ইতিহাসে তার একটা যে বিরাট গুরুত্ব থাকবেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজ তো সত্যি বলতে গেলে আঞ্চলিক দলের নেতা, সেই দলেরও ভবিষ্যৎ, সেই জন্য আমি আশা করব তার ব্যক্তিগত ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সাফল্যের সঙ্গে রাজনীতি করুন। রাহুল গান্ধী? রাহুল গান্ধীর প্রতি যে আশা ছিল মানুষের, তিনি মানুষকে সে আশায় আশান্বিত করতে পারেননি। অনেক সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। পরের বার হয়তো আইপিএল টিম থেকে বাদই হয়ে যাবেন। দেব? দেব তো পার্ট টাইম পলিটিশিয়ান না, আজ সে সিনেমা জগতে আছে, অভিনয় করছে। আমার মনে হয় পুরো মন দিয়ে অভিনয় করা উচিত। সময় পড়ে আছে রাজনীতি করার। এটা ভালো যে কম বয়সে রাজনীতি তার অভিজ্ঞতা হয়ে গেছে। আমি আশা করব পরবর্তীকালে পুরো সময় দিয়ে রাজনীতি করুক, বাংলা রাজনীতি তার যোগদান দিক। মেদিনীপুরের ছেলে তো, ভরসা আছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে ফিল্ডে খেলেছেন, সাফল্যের সঙ্গে করেছেন। ভারতবর্ষের জুডিশিয়ারিকে আজ সন্দেহের চোখে দেখা হয়। চেঞ্জ হচ্ছে, আমি নিজেই তার বাহক। নতুন যে আইপিসি চেঞ্জ হয়েছে সংহিতা, তাতে আমি ছিলাম হোম কমিটিতে, আমার সামনে সমস্ত আইন হয়েছে, কিন্তু তিনি সেই জায়গাটা খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জন করেছেন। উনি রাজনীতিতে এসেছেন, নতুন জায়গা, শিখতে সময় লাগবে। আমি তার সাফল্য কামনা করব। ফিরহাদ হাকিম? ববিদা আমার বন্ধু, বিধানসভা থেকে আগের থেকেই বন্ধুত্ব ছিল, কিন্তু খুব পেঁচে পড়ে গেছে। আমি আশা করবো একটু ভালো করে রাজনীতি করুন, এখনো অনেকদিন রাজনীতি করার সুযোগ আছে। বড্ড বেশি চাপ নিয়ে নিচ্ছে। অর্জুন সিং? অর্জুন সিং তো আইপিএল এর খেলোয়াড়, কোন টিমে কখন খেলবে বলা মুশকিল। যাই হোক, আমার বন্ধু আমার পার্টিতে আছে, আমি শুভকামনা দেবো যে আবার যেন এমপি হয়ে আমার সঙ্গে গিয়ে দিল্লির পার্লামেন্টে বসতে পারে। তাপস রায়? তাপসদা আমার দাদার মতো, প্রথম দিন থেকে যখন থেকে গেছি, খুব ভদ্রলোক। আমি জানি না ওখানকার চাপ নিতে পারেননি, শেষ পর্যন্ত চলে এসেছেন নতুন পার্টিতে, এখানেও উনি সাফল্য পান এই আশা করব। অগ্নিমিত্রা পদ? অগ্নিমিত্রা খুব তাড়াতাড়ি রাজনীতিতে এসে খুব পপুলার হয়ে গেছে, পার্টিও তার উপরে ভরসা করেছে, রাজনীতিতে বিধানসভায় জিতেওছে, পার্টি আবার তার উপরে দাঁও খেলেছে। আমি আশা করব তিনি সফল হবেন, অনেক দূর যাবেন। দীপদা, অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগাম শুভেচ্ছা জানালাম। ভালো থাকবেন।